পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার সিইসি হয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। অপর 4 কমিশনার হয়েছেন সাবেক সচিব মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন। আজ সোমবার রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাদের নিয়োগ অনুমোদন করেছেন। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের নাম ঘোষণার সময় মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 26টি রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া 128টি নামের ওপর ভিত্তি করে আজ সন্ধ্যায় 10 জনের নাম রাষ্ট্রপতিকে সুপারিশ করেছিল সার্চ কমিটি। তবে কার নাম কোন দলের তরফে দেওয়া হয়েছিল তা যেমন তিনি বলেননি, তেমনি সার্চ কমিটি বা রাজনৈতিক দলগুলো তাদের তালিকার নামগুলো প্রকাশ করেনি। রাজনৈতিক দলগুলো নাম দেওয়ার পরেই সংবাদ মাধ্যম অনানুষ্ঠানিক সূত্রে আওয়ামী লীগ ও বিএনপির যে তালিকা প্রকাশ করেছিল এবং দু দলের কোনো দলই ওই বিষয়ে প্রতিবাদ না করায় যে তালিকাকে সঠিক বলেই ধরে নেওয়া হয়েছিল, তাদের কোনো নামই আসেনি রাষ্ট্রপতির চূড়ান্ত বাছাইয়ে। বাছাই কমিটির যেমন রাষ্ট্রপতিকে সুপারিশের জন্য দলগুলোর কাছ থেকে নেওয়া নামই বিবেচনা করার বাধ্যবাধকতা ছিল না, তেমনি রাষ্ট্রপতি বাধ্য ছিলেন না বাছাই কমিটির সুপারিশ থেকেই নাম নিয়ে নির্বাচন কমিশন গঠনে। আওয়ামী লীগ এই নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার সম্পূর্ণতই রাষ্ট্রপতির, এমনটা বলে আশ্বস্ত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি কোনো তালিকা থেকেই নাম না নিয়ে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই নতুন নির্বাচন কমিশন গঠিত হবে এমন আশঙ্কাও প্রকাশ করে আসছিল বিএনপি। আজকের সুপারিশে কি পাওয়া গেল সকল দলের কাছে যোগ্য ও গ্রহণযোগ্যদের, এই নিয়ে আলাপ করতে রাজকাহন স্টুডিওতে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ এ আরাফাত। স্বাগত আপনাদের তিনজনকে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে দিয়েই শুরু করি যে কেমন হলো নির্বাচন কমিশন আপনার চোখে? মাত্রই খবর এলো কিন্তু নামগুলো ঘুরছিল, বিশেষ করে সিইসি হিসাবে কে এম নুরুল হুদা আসতে পারেন, এই নামটা ঘুরছিল। না, এটা পয়লা যেটা হলো কি, তবে এখানে নাম যে 5 জনের নাম গেছে, এতে আমি বলবো এতে আপত্তি করার কিছু নেই। তবে যে জিনিসটা হলো, এটা বাছাই কমিটি 10 জনের যে নাম প্রস্তাব করেছিলেন সেটা প্রকাশিত হওয়া উচিত। সেটাও হয়েছে। সে পর্যন্ত 10 জনের নাম বলেছেন মন্ত্রিপরিষদ সচিব, তারপরে বলেছেন যে থেকে এই 5টি নাম। এই যে সেই 10 জনের মধ্যে কি এই 5 জনের নাম ছিল সেটা আমরা জানি না। জি ছিল, সেটাই বলছেন মন্ত্রিপরিষদ সচিব। নুরুল হুদা সাহেবের নাম ছিল বোধহয় আওয়ামী লীগের ইটাতে, আওয়ামী লীগের ইতে নুরুল হুদা সাহেবের নাম ছিল, আওয়ামী লীগের ইতে 5 জনের মধ্যে নুরুল হুদা সাহেবের নাম ছিল 5 জনের। না, নূর মোহাম্মদের নাম ছিল, না সেই জন্য আমি বলছি, আমি সেই জন্য বলছি আজকে বাছাই কমিটি যে দুজনের নাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুপারিশ করে এসেছিল রাষ্ট্রপতির কাছে, বলছেন মন্ত্রিপরিষদ সচিব, দুজন হচ্ছেন আলী ইমাম মজুমদার এবং এই কে এম নুরুল হুদা। রাষ্ট্রপতি তার মধ্যে থেকে কে এম নুরুল হুদাকে বাছাই করেছেন বলে বলছেন মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন। এবং মন্ত্রিপরিষদ সচিব, আমি যদি একটু দর্শকদের জন্য, দর্শকরা দেখতেও পাচ্ছেন নিশ্চয়ই পর্দায়, সার্চ কমিটির সুপারিশে নির্বাচন কমিশনার হিসেবে যারা নির্বাচিত হলেন তারা ছাড়াও আরো ছিলেন হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আব্দুল মান্নান, অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক জারিনা রহমান খান, অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। এই নামগুলো বাদ গেছে রাষ্ট্রপতি নুরুল হুদা এবং বেছে নিয়েছেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেনকে। না, এগুলি কিন্তু ডেফিনেটলি দু দলের কারোর মধ্যেই এই নামগুলি ছিল না। না, অন্তত আমরা যেগুলো প্রকাশ করেছিলাম তাতে নাই। আপনারা যে 5 জনকে করেছেন তার মধ্যে নেই। সুতরাং সেটা ব্যক্তি হিসাবেই যে অন্তত 3-4 জনকে তো পরিচিত নামই আছে। যেমন আমার এটা যদি এখানে পরিচিত দেয়নি, মাহবুব তালুকদার যদি সেই ব্যক্তি হয়ে থাকেন, লেখক এবং প্রেসিডেন্টের এক সময় সেক্রেটারি ছিলেন, সেটা হলে তাকেও আমার মনে হয় ভালোই হয়েছে। নুরুল হুদা সাহেবকেও কিছুটা জানি, সেটাও ভালোই হয়েছে। এক হিসেবে অন্যরা যে কেউ আসলে, আজকে মোল্লা যদি ওয়াহিদুজ্জামান আসতো তাহলে প্রশ্ন উঠতো, পক্ষপাতিত্বের পড়তো। করিম সাহেব সজ্জন ব্যক্তি হলেও উনিও প্রধানমন্ত্রী দীর্ঘদিনেরই ছিলেন। সেই হিসাবে নুরুল হুদা সাহেবকে চুজ করাটা আমার মতে এটা আমি মনে করি ভালো। তবে প্রশ্ন যেটা থাকলো, তাহলে বাছাই কমিটির উদ্দেশ্য কী হলো? তাদের কোনো যেই পত্রপত্রিকাতে যা দেখেছি, আওয়ামী লীগ বিএনপির সে নাই। মহিলা হিসাবে যদি একজন জজ সাহেবকে বিচারক ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ বোধহয়, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন সেখানে। কিন্তু মহিলাই যদি এখানে
হচ্ছে আমি খুশি একজন মহিলা, কিন্তু আমার কাছে মহিলা তো এবার হওয়ারই কথা ছিল, হওয়ার কথা ছিল, কিন্তু উনার সম্পর্কে যেহেতু জানি না, কমেন্ট করতে পারছি না ব্যক্তি হিসাবে। আমরা যতটুকু জানলাম, মন্ত্রিপরিষদ সচিব যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করছিলেন আওয়ামী লীগ বিএনপির তালিকা থেকে কে আছেন। তখন মন্ত্রিপরিষদ সচিব বলছিলেন যে এই যে অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম, তিনি আওয়ামী লীগের তালিকায় ছিলেন বলছেন, কিন্তু মানে আমি পত্রিকায় দেখেছি না, তার মানে ইনার নাম ছিল, হয়তোবা সংবাদ মাধ্যমে যে নাম এসেছিল দুজন মহিলার নাম পাঁচজনের তো হামিলাটা নূর মোহাম্মদ নাম ছিল, দুজনের সাদিকা খানমের নামও ছিল, কবিতা খানমের নাম, পাঁচজনের বেশি হয়ে যায়, পাঁচজন নাম ছিল। দেখেন মোল্লা ওয়াহিদুজ্জামান, আসলে নূর মোহাম্মদ, সাদিকা হালিম এবং আরেকজন হলো আরেকজন মোহাম্মদ আরাফাত। অনেকগুলো মানে কনফিউশনের জায়গাটা তো এটাও হতে পারে যে সংবাদ মাধ্যমে নামগুলো আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলোই যে আসলে চূড়ান্ত কিনা তাও আমরা জানি না। তো আমি যেটা বলছিলাম যে মন্ত্রিপরিষদ সচিব আজকে বলছিলেন যে কবিতা খানম আওয়ামী লীগের, আর তিনি বলছিলেন মাহবুব তালুকদার বিএনপির, বলেই আবার বলছিলেন তবে তিনি নিশ্চিত নন, সেটা তিনি দেখবেন। তো অবশ্য মাহবুব ভালো, কিন্তু আমি কিন্তু হচ্ছে বিএনপির হোক আর জানি তার তালিকা। আমি যে পত্রিকাতে যেটা দেখেছি, পত্রিকাতে দুপক্ষের যে 10টা নাম, এটা সব পত্রিকাতে এত দিবে, কেউ আওয়ামী লীগও প্রতিবাদ করেনি, বিএনপিও করে নাই, ধরে নেওয়া যায় সেগুলো সঠিক। তাতে কবিতা খানমের নামও আমি দেখিনি, নাম নাই এরা। তবে কবিতা খানমের নামটা এসেছিল অন্য একটা রাজনৈতিক দলের থেকে, সেখানে একজনের নাম ছিল, অন্য একটা রাজনৈতিক দল যে অনেকের থেকে এই ছিল। এটা সম্ভবত কোনো একটা আমি ঠিক মনে করতে পারছি না, একটা ছিল ওনার নাম আমি দেখেছি সেখানে। আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন পত্রিকার মাধ্যমে আমরা যেটা জেনেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির যে তালিকাটা ছিল সেই তালিকা থেকে একজনও এখানে ঠাঁই করতে পারেনি। এখন আমরা একটা নর্মাল একটা ইকুয়েশনের মধ্যে থাকি সবসময়, যে এটা অনানুষ্ঠানিকভাবে দাবি করা হয়েছে গণমাধ্যমের বরাত দিয়ে, অ্যান্ড কোনো দলগুলি প্রতিবাদ করে ধরে নিচ্ছে এটাই হয়তো সঠিক। অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলি স্ট্র্যাটেজিক কারণে, কৌশলগত কারণে অনেক সময় প্রতিবাদ নাও করতে পারে। দ্যাট ডাজন্ট মিন যে 5 জনের 5টাই ঠিক, এমন হতে পারে একটা বা দুটো হয়তো ঠিক নাও থাকতে পারে, উই ডোন্ট নো। মানে এটাকে আসলে আনুষ্ঠানিকভাবে না আসলে 100% কনফার্ম করা যায়। মোহাম্মদ আরাফাত, আপনার মনে থাকবে যে বিএনপির তালিকায় প্রথমে সংবাদ মাধ্যমগুলো আমরা 5টা নাম দিচ্ছিলাম, পরে আমরা 6টা নামও কিন্তু দিলাম যে বিএনপির কাজে। জি, একজন আবার সামরিক বাহিনীর একজন যুক্ত হয়েছে। জি, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ বিএনপি ছাড়া আরো অনেকগুলি দল কিন্তু দেখা করেছে এবং তারাও তালিকা দিয়েছে, যেমন জাতীয় পার্টি কিন্তু তালিকা দিয়েছে, তারপর অন্যান্য বিকল্প ধারার তালিকাটিও নেওয়া হয়েছে। আমার ধারণা স্ট্র্যাটেজিক্যালি তারা যেটা করেছে, মানে আওয়ামী লীগ বিএনপি থেকে যে নামগুলি গেছে সবকে তারা বাদ দিয়ে দিয়েছে। কারণ শুধু যদি আওয়ামী লীগ রাখে বিএনপির একটা না নেয়, বা বিএনপি রাখে আওয়ামী লীগ রাখে, এটা মানে সমতা বিধান করা হলো না। আবার এটাও হতে পারে যে গণমাধ্যমের সূত্র দিয়ে যেগুলো বের হয়েছে তার বাইরেও হয়তো একটি দুটি নাম ছিল আওয়ামী লীগ বা বিএনপি তালিকাতে যেটা আসতে পারেনি, কারণ একটা তো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে এটা বের হয়েছে, এটা তো আপনার নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেক্ষেত্রে হয়তো হতে পারে কবিতা খানম এবং মাহবুব তালুকদার দুজন দু দলের তালিকা হয়তো ছিল, যেটা গণমাধ্যম সামহাও মিস আউট করেছে। যেমন ধরেন 7টা করে যদি নাম দিয়ে রাখে, গণমাধ্যম 5টা করে বের করতে পেরেছে, দুটো তো বের করতে পারেনি। তালিকাটা ইনকমপ্লিট বাট অসত্য নয়, যে কারণে 5টা করে দেওয়ার কথা ছিল না, তার দুটো এক্সট্রা দেয় তাহলে 5টি নাম দেবেন। হয়েছে কি, এটা আসলে কোনো স্পেসিফিক কনস্টিটিউশনাল বা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নাই, তো কেউ যদি দুটো এক্সট্রা নাম দিতে চায় হয়তো দিতেও পারে, মানে উই ডোন্ট নো, মানে এখানে অনেকগুলো ডোন্ট নো ব্যাপার আছে এখানে। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে হচ্ছে যে, এবং তারা হয়তো প্রায়োরিটিটা দিয়েছে, যেমন 10 জনের মধ্যে আমি নাজমুল হাসান, কলিমুল্লাহ আরো 2 জনের নাম দেখছি, এবং আমাদের ধরেন একটা স্মল কমিউনিটি, তো সোশ্যাল সার্কেলে আমরা সবার সাথে কম বেশি আমরা চিনি জানি, উই অল নো ইট। এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু এরকম 2-4টি নাম যারা দিয়েছিল সেই নাম দেখছি, এই আপনার আলিমা মজুমদার, নাজমুল হাসান, কলিমুল্লাহ 10 জন লিস্টে রাইট। সো বেসিক্যালি ইন্টারেস্টিং যেটা হয়েছে, এই 10টা নাম যেটা সার্চ কমিটি শর্ট লিস্ট করে পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে, এই 10টা নামের মধ্যে আমার ধারণা আওয়ামী লীগ বিএনপি তালিকার বাইরে অন্যান্য দলগুলোর নামগুলো থেকে বেশি নাম প্রাধান্য পেয়েছে, যেটা আমার মনে হচ্ছে। তারা হয়তো একটা নিউট্রাল জায়গা থেকে চিন্তা করে এটা করেছেন। সো সেটি আমার মনে হচ্ছে আপাতত যতটুকু ইনফরমেশন আছে। কারণ শারমিন মুর্শিদ, গত কদিন তো সংবাদ মাধ্যমগুলো এটাও বলছিল যে রীতিমতো ওই 20টি নাম শর্টলিস্ট করবার পর রীতিমতো নাকি গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে বাছাই কমিটি, যাতে কারো কখনো কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কিনা, তাদের যোগ্যতা দক্ষতা সবই যাতে সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে নির্ধারণ করা যায়।
এইটি থেকে মানে শেষ পর্যন্ত যে এরকম একটি কমিশন হলো সেটি আপনার কাছে কেমন মনে হলো সেটি আমি জানতে চাইবো। আর আরেকটি কথা, যে এই যে আমাদেরও আলোচনার শুরুতে মাত্রই খবরটি বেরোলো বলেই হয়তো যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, এটার একটা কারণ কি এই যে রাজনৈতিক দলগুলো কি নাম দিল, এতগুলো নাম এলো, কি নাম দিল, অভিন্ন নাম থেকেই হলো কিনা, সেগুলো আসলে খুব আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হলো না, সেটা তো করা যেত। আমার মনে হয় যে প্রথম প্রশ্নটা হচ্ছে কমিশন কেমন হলো। হ্যাঁ। প্রথমে যারা কমিশনার হলেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। কাজটি সহজ নয়, একাধিক কমিশনের আমরা উত্থান পতন দেখেছি, তাদেরকে ঈর্ষা করা যাবে না, তারা একটা কঠিন কাজ হাতে নিতে যাচ্ছে এবং সারাটাক্ষণ দেশবাসীর মানে সমালোচনার সম্মুখে থাকবে, নানান ব্রিক্স এন্ড ব্যাটস তারা পাবেন। অর্থাৎ এখানে কাজটা সহজ নয়, তবে তাদেরকে অভিনন্দন। দ্বিতীয় কথা হচ্ছে এই প্রক্রিয়ার ভেতরে আমার এবার যেটা মনে হয়েছে যে একটি ধারা, একটি গুছিয়ে স্বচ্ছ ধারা তৈরি করার চেষ্টা হয়েছে। দেখুন, প্রাথমিক পর্যায়ে আমরা সকলে এখানে বোধহয় একমত যে একটি সার্চ কমিটির মাধ্যমে ইলেকশন কমিশন হবে, এটা তো আমাদের কাছে সত্যি গ্রহণযোগ্য নয় এবং আমরা ওই ঠেলে ঠুলে ওই সার্চ কমিটির মাধ্যমেই করছি। কিন্তু যেহেতু সার্চ কমিটির মাধ্যমেই হচ্ছে, সেটা কতখানি সুন্দর করে করা যায় যাতে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়, সেদিক থেকে আমার মনে হচ্ছে যে গতবারের চাইতে এবার আরেকটু ভেঙে ভেঙে, আরেকটু মানুষকে জানিয়ে, আরেকটু স্বচ্ছভাবে সবাইকে ইনক্লুড করে করার একটা চেষ্টা হয়েছে। সেটা কিন্তু ভালো, এটা মানুষকে এক ধরনের স্বস্তি দেয়। তবে যারা হয়েছেন তারা কতখানি পলিটিক্যাল, কতখানি নন পলিটিক্যাল, তাদের ক্রিডেনশিয়ালস কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা সকলেই সরকারের কাঠামোর ভেতর থেকে এসেছেন, সেই কারণে আমার পক্ষে ব্যক্তিগতভাবে একটা মন্তব্য করা সেটির উপরে একটু ডিফিকাল্ট। আজকে এই মুহূর্তে এক্ষুনি এটা মন্তব্য করা যাবে না। তবে আমি দেখতে পাচ্ছি যে এখানে সেই বৈচিত্র্যটা নেই, যেমন সেই আগের ধারাতেই হচ্ছে, প্রধানত বিউরোক্র্যাটস এবং একজন একজন বিচারপতি। শুধু ব্যতিক্রম হচ্ছে এবার আমরা কোনোভাবে একজন নারীকে নিশ্চিত করতে পেরেছি, এটা নিশ্চয়ই একটা পাওয়া। গতবার সার্চ কমিটি অবশ্য আপনার নামও সুপারিশ করেছিল, কিন্তু তখনও মানে প্রজ্ঞাপন যেহেতু জারি হয়নি, কেউ হয়তো মনে করেনি যে নারীরা নির্বাচন কমিশনের যোগ্য হতে পারেন। এবার প্রজ্ঞাপন জারি করে সেটা হয়েছে। এখানে একটা জিনিস আমি একটু উঠাতে চাই, আই হোপ, আমার একটা বিশ্বাস যে এই 5 জনের নাম যে বাছাই কমিটি যে 10 জন দিয়েছেন তার মধ্যে ছিল, এটি প্রত্যাশা করতে চাই। এটা খুবই দরকার, যে তা না হলে বাছাই কমিটি একটা অর্থহীন হয়ে যায়, লোক দেখানোর ব্যাপার হয়ে যায়, সেটা এইটাতে। এবং আরো যে 5 জন কাদের নাম ছিল সেটাও প্রকাশ হওয়া উচিত। আমি আপনাকে পড়ে শোনালাম, পড়ে দিয়েছেন, আর 5 জন কার নাম ছিল। আরো ছিলেন যারা বাদ পড়েছেন, যে আলিমা মজুমদার, 10 জনের মধ্যে 10 জন তো হলেন, আর বাকি 5 জনের তালিকা একজন কে এম নুরুল হুদা এবং আলী ইমাম মজুমদার ছিলেন সিইসি হিসেবে প্রস্তাবিত। আলী ইমাম মজুমদার কিন্তু গতবারও সার্চ কমিটি তাকে প্রস্তাব করেছিলেন, গতবারও তিনি শেষ পর্যন্ত নির্বাচিত হননি, এবারও কে এম নুরুল হুদা হলেন। আর 4 কমিশনার হয়েছেন সাবেক সচিব মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাদাত হোসেন। আর নাম বাদ পড়েছে, সার্চ কমিটির সুপারিশে ছিল পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আব্দুল মান্নান, অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক জারিনা রহমান খান এবং অধ্যাপক নাজবুল হাসান কলিমুল্লাহ। এই হচ্ছে যাদের নাম বাদ পড়েছে। আমি যে প্রসঙ্গটিতে মানে শারমিন মুর্শিদ একটা খুব মানে আমারও প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একেবারে তো যেমনটা হয়ে আসছিল, যেমনটা হওয়ার কথা ছিল তাই হলো। মানে বাছাই কমিটিটিও যেমন যে অনেক রকম আলোচনা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কোন দল কবিও নিতে বলেছিল বাছাই কমিটিতে, তো এরকম বিভিন্ন প্রস্তাব রাষ্ট্রপতি শুনলেন বটে, কিন্তু বাছাই কমিটিটিও একেবারে গতবারের গঠনেই গঠিত হলো। শুধু একজন নারী সদস্য ঢুকলেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢুকলেন। আর তারা যে নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবার ঢুকেছেন কি না, এখানে ঢোকেননি, আমি বলছি বাছাই কমিটিতে। আর নির্বাচন কমিশনটি যেটি হলো শেষ এখন, সেটিও আসলে একেবারে গতবারের গঠনেই হলো, যে মূলত আমলাদের প্রাধান্য এবং একজন সাবেক সচিব প্রধান নির্বাচন কমিশনার
এবং একজন জেলা জজ, একজন বিচারপতি আছেন, একজন ব্রিগেডিয়ার মানে একজন সেনা কর্মকর্তা আছেন। তো সংলাপের রিফ্লেকশন সেদিক থেকে দেখতে পান কিনা, বা রাজনৈতিক দলগুলোর মতামতের? না, আমার মতে রাজনৈতিক, আমি যেভাবে দেখছি, রাজনৈতিক দলের সাথে যে সংলাপ হয়েছে, যা পত্রপত্রিকায় পড়েছি, এবং শেষ পর্যন্ত যে সমস্ত নাম এসছে, সেই হিসাবে আমার কাছে মনে হয় বাছাই কমিটি ঠিক ওটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমার মনে হয় না। গুরুত্ব দিয়েছেন না, তারা দেখেছেন যে নিরপেক্ষ, ওনারা একটা চিন্তা ছিল গ্রহণযোগ্য একটা কী করা যায়, দলীয়তার যেন না হয়। তাই এখানে ঠিক ওভাবে বলা যাবে না কেউ অমুক দলের বা অমুক দলের, এই কথা কিন্তু এই 5 জনের মধ্যে বলা যাবে না। আমি নিশ্চয়ই কালকে থেকে বলা শুরু হবে হয়তো, কিন্তু না হবে না। যেটা হলো কি, বাংলাদেশ যদিও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাকি তাদের নিরপেক্ষতা যাচাই করা হয়েছে, বাংলাদেশ তো একটা ছোট একটা, আমরা অপরকে চিনি জানি মোটামুটি। আমার ধারণা যে এটা নিয়ে ওই প্রশ্ন উঠবে অন্য জায়গাতে, ইনারা কতটা শক্ত মেরুদণ্ড দেখাবে, এটাই হবে প্রশ্নটা এখানে। তারা যেমন রকিব সম্পর্কে তো কোনোদিন অপবাদ ছিল না, আমি বারবারে বলেছি, কিন্তু উনার যে এত যে দুর্বল হবেন, আমি উনাকে বহু বছর ধরে চিন্তা, আমার ভুলক্রম মনে হয়নি। নুরুল হুদা সাহেবকে কিছুটা জানি, এইটাতে আমি বুঝেছি এখন এই পরে যে কে ভদ্রলোককে চিনতে পারলাম, আর কিন্তু এইটাতে হবে। কিন্তু এদের যে ইরা আছেন, ইনারা কতটা শক্ত, যের জন্য কথা হলো যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য, সেটা একমাত্র সময় বলতে পারবে। তো ওনাদের অতীতের নেই, আমরা সেটা অপেক্ষা করি। মোহাম্মদ আরাফাত, মানে এই যে গত সংবাদ মাধ্যমের সবই অনানুষ্ঠানিক সূত্রের খবর, বলা হচ্ছিল যে রাজনৈতিক দলগুলো নাকি আমলাদের প্রাধান্য দিয়েছে, কারণ মূলত এটি প্রশাসনিক কাজ। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। আসলে জিনিসটা হচ্ছে ইলেকশনটা কন্ডাক্ট করা, এটা কিন্তু আপনার একটা প্রশাসনিক কাজ, এবং এখানের মধ্যে অনেকগুলো নিটিগ্রিটিস আছে। সো বিউরোক্রেসি থেকে প্রাধান্য পাওয়ার কারণ হচ্ছে তারা কিন্তু ওই অভিজ্ঞতাটা সম্পন্ন, তারা কিন্তু জানেন। ইভেন আপনি যদি ধরেন একটা ইলেকশনকে রিগ করতে যান, তাহলেও ওই নলেজটা লাগে। আবার যদি এটাকে আটকাতে চান, একটা ভালো ইলেকশন করতে, তাহলেও ওই নলেজ লাগবে। ধরেন একজন ম্যান অফ ইন্টিগ্রিটি, অনেস্ট, নিউট্রাল একজন মানুষকে বসালেন, কিন্তু উনি জানেনই না ইলেকশন রিগ করতে গেলে আটকাতে হবে কি করে, তো ওনাকে দিয়ে তো হবে না কাজটা। সো দরকার হচ্ছে আপনার ম্যান অফ ইন্টিগ্রিটি, এবং আপনার অলসো উইথ দ্যাট নলেজ অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স। সো যে কারণে আমার ধারণা সম্ভবত সেক্ষেত্রে ওই আমলারা প্রাধান্য পেয়ে যান, কারণ তাদের তো একটা থরো আন্ডারস্ট্যান্ডিং আছে আবার দ্য প্রশাসনিক কাজগুলি। অ্যাট দ্য সেম টাইম আপনার একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ডেরও কিন্তু আছে, আবার জাজ মানে জুডিশিয়ারি ব্যাকগ্রাউন্ডের। তো এটার এইভাবেই আমার মনে হয় সম্মিশ্রণটা করা হচ্ছে। 5 জনের মধ্যে 3 জন ব্যুরোক্রেটিক ব্যাকগ্রাউন্ড থেকে, বাট 2 জন তো আবার বাইরে থেকে আছেন। সো এইটাই মনে হয় কারণ মূলত এটা যেটা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমি কিন্তু একটু ছোট্ট করে যদি আমরা নতুন ইলেকশন কমিশনে আরও কালকে থেকে বেশি কথা শুরু হবে, কিন্তু ওই রকিব সাহেবের ব্যাপারে আমি দু একটা কথা বলতে চাই। উনি অনেকভাবে বদনামের ভাগিদার হয়েছেন, কিন্তু আমি একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি দেখি, আসলে কিছু ইলেকশন কি উনি ভালো করেননি। আপনি যদি দেখেন, উনি আসার পরে প্রথম 6টা সিটি কর্পোরেশনের ইলেকশন হলো, 6টা। আপনার রাজশাহীতে যেটা হলো, খুলনা, সিলেট, আপনার চিটাগং, উনি গাজীপুর, ওগুলো তো সব ভালো করেছেন। এটা প্রধান প্রতিপক্ষ বিএনপিও কিন্তু বলেনি খারাপ করেছে, তারা তো সবগুলোতে জিতেছে। অনেকগুলোতে অবশ্য সন্ধ্যা পর্যন্ত বলছিল যে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবো, তারপরে জিতে যাওয়ার পরে কিন্তু আর কোনো কথা ওঠেনি। এটা কিন্তু ভালো হয়েছে বলা হয়েছে। তারপরে আপনি যদি দেখেন উপজেলার ইলেকশনটা করলো, এখানে প্রথম 2টা ধাপ কিন্তু বিএনপিও বলছে না খারাপ হয়েছে, পরে 2টো ধাপ খারাপ হয়েছে। মেরুদণ্ডের সমস্যা হলো কেন আপনার মনে হচ্ছে? কারণ উপজেলা নির্বাচনের পরবর্তী ধাপ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো পড়ার পর আসলে ওনাকে আর না, আই এম কামিং টু দ্যাট। না, উপজেলার নির্বাচনের ক্ষেত্রে প্রথম 2টা ধাপ ভালো হয়েছে, বিএনপিও বলছে, যারা মানে প্রধান স্টেক হোল্ডার। পরে 2টো ধাপ খারাপ হয়েছে বলছে। না, তাহলে প্রথম 6টা সিটি কর্পোরেশন ইলেকশন ভালো হলো, ইভেন অ্যাকর্ডিং টু বিএনপি। উপজেলা নির্বাচনের অর্ধেক ভালো হয়েছে, অর্ধেক খারাপ হয়েছে। সো আপনি যদি দেখেন, তারপর আসছি না, তারপর আপনি এটা তো অন্য প্রশ্ন। বাট হোয়াট আই এম সেইং, যে হি ইজ প্রবলি নট 100% গুড, বাট হি ইজ অলসো নট 100% ব্যাড। ওনার তো কিছু তো ভালো ইলেকশন করার নজির আছে। আমরা যখন ওনাকে সমালোচনা করতে গেলে পুরোটাই নেগেট করে দিই। আর আপনি যদি 5ই জানুয়ারি ইলেকশনের কথা আসেন, এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। 5ই জানুয়ারি ইলেকশন কমিশনের হাতে কি সেটা ছিল একটা ইনক্লুসিভ ইলেকশন করা? এটা ইম্পসিবল ব্যাপার, যদি না পার্টিগুলি এই ইলেকশনে পার্টিসিপেট করে। এখানে তো বিএনপি আওয়ামী লীগের মধ্যে সমঝোতাটা হলো না।
মাননীয় প্রধানমন্ত্রী বারেবার বিএনপিকে ডাকলো, আমন্ত্রণ জানালো, একটা ফর্মুলাও দিলেন জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে, একটা ইন্টারিম গভর্নমেন্টে সর্বদলীয় একটা তত্ত্বাবধায়ক সরকার, সেটা কিন্তু বিএনপি আউটরাইট পুরোটা রিজেক্ট করলো। হ্যাঁ, বিএনপি যদি ধরেন বলতে ঠিক আছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিলাম, যেটা অফার করা হচ্ছে, ক্যাবিনেটে থাকবো, প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা আমরা আলাপ করি, এটা কিন্তু হয়নি। আমি একটু মোহাম্মদ আরাফাত, আপনি খুব সুন্দর মানে একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ বলেছেন। লাস্ট ইস্যুটা যেটা আমি বলতে চাই, দেখেন সর্বশেষ যে নারায়ণগঞ্জ ইলেকশনটা একটা চমৎকার ইলেকশন হলো। এইখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের একটা ট্রেডিশনাল একটা মাইন্ডসেট যেটা আছে, যে ইলেকশন খারাপ যখন হয় তখন আমরা সবার প্রথম গভর্নমেন্টকে দোষ দিই, অফকোর্স তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। আমরা ইলেকশন কমিশনকে দোষ দিই, অবশ্যই তাদেরও রেসপন্সিবিলিটি আছে। বাট একটা খুবই ভালো ইলেকশন, গ্রহণযোগ্য ইনক্লুসিভ ইলেকশন করার জন্য একটা বড় দায়িত্ব কিন্তু প্রধান প্রতিপক্ষেরও থেকে যায়, যেটা কিন্তু আমরা ইগনোর করি, কখনো বলি না। আপনি দেখেন, আমি একটা বিরতির পর আপনি যেদিকে আলোচনা করছেন না বললে আমার পুরো কথাটা ইনকমপ্লিট থাকে, আমি শেষ করি নবীনতা, পুরোটার কথাটা ইনকমপ্লিট থেকে যাবে। এই যে লাস্টে যে আপনার নারায়ণগঞ্জে যে ইলেকশন, এত সুন্দর ইলেকশন হলো, আমি মনে করি এখানে সরকার যেমন প্রশংসার দাবি রাখে, ইলেকশন কমিশন তাদের এই পারফরমেন্সের জন্য প্রশংসার দাবি রাখে, বিএনপিও অ্যাজ এ প্রধান প্রতিপক্ষ তারাও কিন্তু প্রশংসার দাবি রাখে টু participate in the election all the way to the end, এবং তাদেরও কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল বলে একটা চমৎকার ইলেকশন হয়েছে। এটা কিন্তু সবার অংশগ্রহণ ছাড়া। আমি একটা বিরতির পর আপনি যখন তুললেনই প্রসঙ্গ যে আসলে এই নির্বাচন কমিশন কাজ শুরু করলে বোঝা যাবে, সেটি আপনারা দুজনে বলছেন। আমি যদি একটা তুলনামূলক বিশ্লেষণ, কাজী রকিবের নির্বাচন কমিশন নিয়েও যদি কিছু বলতে চান, শারমিন মুর্শিদ এবং জাফরুল্লাহ চৌধুরী আপনাদের কাছে আসবো, কারণ মানে স্থানীয় নির্বাচনে এই ক্রমাবনতির কারণ কি? আর মোহাম্মদ আরাফাত যদিও বলছেন যে প্রতিপক্ষের একটি দায়িত্ব থাকে, কিন্তু উপজেলা নির্বাচনগুলো পরবর্তীতে খারাপ হয় এবং ইউপি নির্বাচনের ব্যাপক সহিংসতার আসলে পরিসংখ্যান বলছে দায় ভীষণভাবে আওয়ামী লীগের ভেতরকার কোন দলের। একটা বিরতি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। শারমিন মুর্শিদ, কাজী রকিবের কমিশন প্রসঙ্গেও কথা বলছিলেন মোহাম্মদ আরাফাত, যে তারাও আসলে অনেকগুলো নির্বাচন ভালো করেছেন। আমি প্রশ্ন করতে চেয়েছিলাম যে একটা ক্রমাবনতি হয়েছিল কিনা তাদের নির্বাচনের, মানে স্থানীয় নির্বাচনে। একটা কথা বলি, 10টা সেকেন্ড একটু নেই। আমার কিন্তু উদ্দেশ্য ছিল না কাজী মানে রকিব সাহেবের নির্বাচন কমিশনকে গ্লোরিফাই করা। আমি ওই জিনিসটা টেনেছি বলার এই উদ্দেশ্য নিয়ে যে একটা ভালো নির্বাচনের জন্য প্রধান প্রতিপক্ষের যে ভূমিকাটা, এই বিষয়টা তুলে আনার জন্য আমি যেটা বলেছি। ইট ওয়াজ নট মাই ইন্টেনশন টু গ্লোরিফাই অর হোয়াটএভার। ঠিক আছে, আমি একটা কথা কি জানেন, যখন আমরা একটা কাজ শুরু করি, প্রথম পর্যায়ে যখন ভালো করি, এটা কিন্তু আমাদের মনে থাকে না। যেটা মনে থাকে সেটা হচ্ছে শেষ পর্যায়ে আমরা কি করি, কারণ সেটার রেশটাই বহুদিন আমাদের স্মৃতিতে গেঁথে থাকে। এটা একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রকিবউদ্দিন সাহেব প্রাথমিক পর্যায়ে, তার কমিশন প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ নিঃসন্দেহে স্থানীয় কিছু নির্বাচন ভালো করেছে, কিন্তু তার পরবর্তীকালে ত্রুটিগুলো ক্রমান্বয়ে এত বেড়ে গেছে যে সেটা ওনারা আর শুধরে উঠতে পারেননি, এবং যতই দিন গেছে ততই কিন্তু অবনতির দিকে গেছে। সেটার জন্য হয়তো নির্বাচন কমিশনকে আংশিক দায় করা যায়। আংশিক এই কারণে বলছি যে আমাদের নির্বাচনের ধারাতে রাজনৈতিক দলগুলোর ভূমিকাটাও জটিল হতে শুরু করেছে, এবং সেই জায়গাটায় নির্বাচন কমিশনের চ্যালেঞ্জটা অনেক বড় হলো। তো ওই জায়গাটায় আমি বলবো যে শেষমেশ একটি ভালো নির্বাচন নারায়ণগঞ্জ, সেটা কি রকিব কমিশনকে সম্পূর্ণ দায়মুক্ত করতে পারে না। নারায়ণগঞ্জ নির্বাচনটি আমার দৃষ্টিতে একটি এক্সেপশন, একটি ব্যতিক্রম, যেটাকে আমরা মনে করি বিশেষজ্ঞ যারা আছেন, এই যে ইয়াং গবেষক যারা আছেন, তারা যেন গভীরে বিশ্লেষণ করেন এবং বিশ্লেষণ করে ভাবেন যে কোন জিনিসগুলো ঘটেছিল যার জন্য নারায়ণগঞ্জ ঘটতে পেরেছে, এবং সেই জায়গাটায় ওই পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার বিশ্লেষণটি বলেন, কারণ আমি মোহাম্মদ আরাফাতকেও এটা জিজ্ঞেস করেছিলাম যে কাজী রকিবের নির্বাচন, উনিই বলছিলেন যে উপজেলার প্রথম ধাপ পর্যন্ত ভালো ছিল, প্রথম 2 ধাপ, তারপরে উপজেলার শেষ 2 ধাপ খুব খারাপ হলো। ইউনিয়ন পরিষদ নির্বাচনও ক্রমাগত খারাপ হতে থাকলো, সহিংস হতে থাকলো, রক্তাক্ত হতে থাকলো, এবং তারা চোখ বন্ধ করে থাকলেন। মানে কোন সময় আসলে যোগ্য কমিশন অযোগ্য কমিশন হয়ে যায়? এটা তো খুব ভালো প্রশ্ন। কোন মুহূর্তে একটি যোগ্য কমিশন অযোগ্য হয়ে যায়? আমার মনে হয় এটা একটি মুহূর্তে হয়নি, এটা একটা ধারাবাহিকতার মাধ্যমে হয়েছে, এবং সমস্যাগুলো মোকাবেলা করতে না পারা, একটা হচ্ছে না পারা, একটা হচ্ছে না করা। আমার দৃষ্টিতে রকিব কমিশন দুটোই করেছেন,
কিছু জিনিস ওনারা করতে পারতেন, ওনারা করেননি, আর কিছু জিনিস ওনারা করতে পারেননি। যে জায়গাটায় ওনারা পারেননি আমি বলতে চাই, এবং সেই জায়গাটাতে নারায়ণগঞ্জের উদাহরণটি একটু অন্যভাবে এসছে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে মানসিকতা, যে সহিংসতা তৈরি করেছে। এবং আমি দলগুলোর কথা বলছি, ওই কথা বলে আরাফাত যে উদাহরণটা দিল সেটা একেবারেই সত্যি, এবং এটা আমরা একাধিকবার বিশ্লেষণ করেছি। একটি নির্বাচন তো সকল দলকে নিয়ে, সেখানে বড় দলগুলো যদি অসহযোগিতা করে এবং মনে করে আমি রাস্তায় যাব, সহিংসতার পথ নেব, তাহলে তো এটা শান্তিপূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা যেমন একটা সত্য কথা, এটাও সত্য কথা যে যারা ক্ষমতায় থাকেন তাদেরকে স্পেস দিতে হবে, তাদেরকে বাড়তি এফর্টটা নিতে হবে, তাদেরকে 2 পা এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে হয়তো একটা আর্গুমেন্ট আছে যে আমাদের প্রধানমন্ত্রী সেই কাজটিও করেছে, কিন্তু আমি সেই জায়গাটাই বলতে চাইছি না। আমি স্থানীয় সরকার নির্বাচনগুলোকে দেখছি আমাদের দলীয়করণ করার মধ্য দিয়ে দলীয় যে সংঘাতগুলো, দলীয় যে সমস্যাগুলো, সেগুলো তৃণমূলে চলে গেল, এবং আমার রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করাতে দলের ভিতরে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আসলে সেই নির্বাচনগুলোর, পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে কোন দল শুরু হয়েছে সেটা আজও যাচ্ছে, আজও হচ্ছে। এবং এই কথাটা আমি আগেও বলেছিলাম যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আমাদের সরকারি দলের জন্য এবং বড় দলগুলোর জন্য হচ্ছে তাদের ভেতরটা গোছানো এবং সেটাকে শক্ত হাতে একটা নিয়ন্ত্রণ, একটা ডিসিপ্লিনের মধ্যে আনা। কিন্তু ওই কথাটা আমি একটু বলতে চাই নবনীতা, নারায়ণগঞ্জের নির্বাচনে অপোজিশনের আচরণ কেমন ছিল? চমৎকার ছিল। সরকারি দলের যে প্রতিনিধি তার আচরণ কেমন ছিল? চমৎকার ছিল। যেই বিষয়গুলো ঘটেছে ওখানে, তাদের ভাষা কি ছিল? খুব ভালো ছিল। প্রতিজনের ভাষা, তারা একজন আরেকজনকে গ্রহণ করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তারা ডিক্লেয়ার করেছে যাই হোক আমরা মেনে নেব। এই যে মেনে নেওয়ার মানসিকতা দিয়ে যে তারা শুরু করলো, তারা নারায়ণগঞ্জের পরিবেশটাকে ভিন্ন করে ফেললো। এমনকি নারায়ণগঞ্জের নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব খুব সক্রিয় ছিলেন, 2 দলেরই, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ওখানে একটা জিনিস আমরা অতিক্রম করতে পারিনি, যদিও আমাদের যারা প্রধান যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন এটা তাদের বেলায় খাটেনি, কিন্তু টাকা পয়সার যে ব্যবহারটা, অপব্যবহারটা, সেটা কিন্তু থেকে গেছে। কিন্তু তারপরেও নারায়ণগঞ্জ ওয়াজ অ্যান এক্সেপশনাল ইলেকশন। এখান থেকে লেসনগুলো আমাদের নিতে হবে, কেন হতে পারলো সেটা জানতে হবে। 300টা কনস্টিটিউয়েন্সিতে এটা অ্যাপ্লাই করতে হবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে যেতে চাই যে এই যে আমরা আলাপ করছিলাম যে একে একে বেরিয়ে আসবে বিভিন্ন যারা নিযুক্ত হয়েছেন তাদের বিভিন্ন অতীত, বর্তমান, এবং তা থেকে হয়তো আলাপও শুরু হবে কাল থেকে, এরই মধ্যে বের হতে শুরু করেছে। যেমন ধরুন, যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন তিনি 1973 ব্যাচের সরকারি কর্মকর্তা, এবং তিনি আসলে 2001-এ বিএনপি আমলে ওএসডি হয়ে যান, এবং 2006 সালে ওএসডি অবস্থাতেই তিনি অবসরে যান, এবং তারপর সর্বোচ্চ আদালতের আদেশে ওই ওএসডি থাকা বেআইনি ঘোষিত হলে 2009 সালে আওয়ামী লীগ সরকার তাকে আবার রেট্রোস্পেক্টিভ এফেক্টে সচিব করেন, এবং তারপর তিনি তার চাকরিটা মানে রেগুলারাইজ হয়ে তিনি মানে অবসরের সুবিধা পাওয়া শুরু করেন। এগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে এসব তথ্য? এটাতে যাওয়ার আগে দিয়ে আমি একটু রকিবের বিষয়টা আনতে চাই। এটাতে যাওয়ার আগে দিয়ে রকিব সাহেব বিদায় প্রাককালে বোধহয় এই সাথে প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করার সময় বলেছেন, সাংবাদিকদের বলেছেন অল পোলস ওয়ার ফেয়ার। উনি বলছেন উনি বলে এসছেন আছে। এটা উনার মতো লোকের কাছ থেকে এত মিথ্যাচার প্রত্যাশাই করিনি। আমি জানি ভদ্রলোক মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন ধরে জানি, সজ্জন ব্যক্তি হিসেবে জানি, সজ্জন ব্যক্তিরা এই জাতীয় করে কেন করেছেন উনি? এটা ওনার ভয়টা কোথায়, কিসের ভিত্তিতে উনি যেখানে ভালো হয়েছে সেখানে, এবং সাংবিধানিক পদ মানে রীতিমতো 2/3 পার্লামেন্টের 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাদেরকে পদচ্যুত করতে হয়। আমি একবার বলেছিলাম ওনাকে, আমি নকিব কেন বই করছেন, আপনারা তো সবকিছু, উনি তো কারো আমলে বরখাস্ত হন নাই, ওরিও হন নাই, সুতরাং উনার বিরুদ্ধে বলার মতো বিএনপি আমলে কারোই কিছু ছিল না। তারপরেও উনি কোমরে জোর দেখাতে পারেন নাই কেন ওনার এইটা যেসব ইলেকশনগুলি ভালো হয়েছে, যেটা ভালো হয়েছে সেটা উনার কোনো কৃতিত্ব না, ওটা সরকার তার কোনো রকম ইন্টারফারেন্সটা করেনি।
ওই জন্যই ভালো হয়ে গেছে। মাস্তানরা নামেনি, লোকজন ভোট দিতে পেরেছে, সেই কারণেই ভালো হয়ে গেছে। যখনই এই হাওয়াটা দেখেছে তখনই সরকারি খড়গটা নেমে এসছে, আর উনি নিরাপদে মেনে নিয়েছেন। সেই জন্য যে যখন এই উপজেলার দুটা এত ভালো করতে পারলেন, কেন উনি এটা হলো না? এটা উনি সর্বতভাবে দায়ী। পুরাপুরিটাই নিতে হবে, আংশিক টাংশি না। সরকার তো চাইবেই, একটা যা ক্ষমতায় থাকে তাই চাইবে। যেমন সরকার এখানে হুদাকে করেছেন, এমন অন্য কোনো কিছু নেই। তাতে হয়তো একটা প্রত্যাশা আছে, সেই আমলে ওএসডি হয়েছে, সুতরাং একটু হয়তো ক্ষোভ থাকবে, থাকবে ইত্যাদি কারণে, কিন্তু অন্য কোনো তার বিরুদ্ধে অভিযোগ নেই। তো এখন তা বলে উনি হওয়ার পরে উনি সেই দেখাবেন, যা করেছে করেছে, আমার যে দায়িত্ব আমি সেটাকে সাহসের সাথে পালন করব, তাহলেই আমাদের হবে। আপনি যে কথা কয়েকবার মেনশন করেছেন, আজকে স্থানীয় শাসনের যে দুর্ভাগ্যজনক 138 জন বোধহয় ইউনিয়ন পরিষদে, এখানে একটা মৌলিক পরিবর্তন আনা দরকার, যেখানে এই নির্বাচনটা কোনো ক্রমেই দলীয় ভিত্তিতে হওয়া উচিত না। আগে যে ওই আমাদের দলীয় প্রতীকে হওয়াটা মোটেই, উপজেলা আর ইউনিয়ন এটাকে ছেড়ে দেওয়া উচিত, তাদের লোকেই নির্বাচিত হবে, কিন্তু ভিন্ন ইতে, তাহলে এই মারপিটটা কম হবে। আর তাহলে যেটা হবে, স্থানীয় জনসাধারণ স্থানীয়ভাবে, আমি হয়তো এখানে আমি আওয়ামী লীগ বা বিএনপি করি, কিন্তু আমার স্থানীয়ভাবে দেখা যেতে আমি আওয়ামী লীগ করলেও একটা বিএনপির বনাল লোকজনকে আমার আত্মীয় স্বজন সাপোর্ট, কারণ স্থানীয় কাজের জন্য সে ইজ দ্য রাইট পারসন, উনার রেখে দেয়। সুতরাং এই কারণে আমি মনে করি যে পয়লা একটা আইন হওয়া দরকার, এই নির্বাচন কমিশনের আইনগুলি হওয়া দরকার। কেন্দ্রীয় নির্বাচনটা জাতীয় দলীয় ভিত্তিতে হবে, বাকি সবগুলি ইন্ডিভিজুয়াল, যে তাহলে আমার মনে হয় এই সহিংসতা অনেকাংশে কমে যাবে। ওই সহিংসতা যদি না কমে, তাহলে এটা দলীয় ভিত্তিতে হওয়ার ফলে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে কেন্দ্রে কত টাকা ঘুষ লেনদেন করতে হচ্ছে। একটা বিরতিতে যাওয়ার আগে একটু আমি ঘুরে আসি। মোহাম্মদ আরাফাত, আপনি যদি কিছু বলতে চান, মানে এই বিপদ, মানে যে স্থানীয় নির্বাচনে যে বিপদ শুরু হয়েছে 2019 পর্যন্ত, তো সেই বিপদ মানে আওয়ামী লীগের বিশেষ করে যে ইলেকশন হয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচনে জাফরুল্লাহ চৌধুরী বলছেন 2018-তে, অনেকেই কিন্তু বলছেন 2018 শেষেই হবে না। স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ স্পেশালি যে আপনার দলীয় প্রতীকের ব্যাপারে আমি ফ্র্যাঙ্কলি অনেস্টলি অ্যাডমিট করতে চাই একটা জিনিস। প্রথম দিকে আই সাপোর্টেড ইট, দলীয় প্রতীক কোন অর্থে সাপোর্ট করেছে, আমার স্ট্যান্ডটা ছিল যে আসলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে হওয়া উচিত, কিন্তু আমরা এখানে একটা হিপোক্রেসি করি, আসলে দল সবকিছু করে কিন্তু আমরা বলি দলের না। সো হিপোক্রেসিতে মন্দের ভালো হিসেবে বিশেষজ্ঞই এই সাজেশন দিচ্ছিলেন। আমি পার্সোনালি যেটা বলেছি যে মন্দের ভালো হিসেবে আমরা এই হিপোক্রেসি না করে, মিডিয়াও কিন্তু দেখবেন আওয়ামী লীগ বিএনপি এভাবে কিন্তু করে, যদিও প্রতীক নৌকা বা ধানের শীষ না। তো আমার এটা ছিল যে এই হিপোক্রেসি না করে লেট আস কাম আউট ক্লিন, প্রতীক দিয়েই করা হোক, এটা মন্দের ভালো, আমি সাপোর্ট করেছি। কিন্তু পার্সোনালি আমার যেটা মনে হচ্ছে আফটার দ্য ইলেকশন, আই ডোন্ট মাইন্ড মানে ফিক্সিং মাই সেলফ, মানে ইফ আই ওয়াজ রং, যেটা দেখেছি এটাতে যেটা হয় অন্তর্দলীয় কোন্দলটা যেভাবে বেড়ে যায়, এবং এটাতে কিন্তু আওয়ামী লীগ নিজে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন অর্থে দেখেন, কেমন দেখেন এখানে যারা মরেছে এবং মেরেছে, আওয়ামী লীগ মেরেছে, এবং আপনাকে বলি এই যে ডিভিশনটা তৈরি হচ্ছে রক্তের উপর দিয়ে, এটা কিন্তু সহজে যাবে না, এবং গ্রাসরুটের তৃণমূলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আগেও ধরেন কম্পিটিশন, দ্বন্দ্ব, মানে প্রতিদ্বন্দ্বিতা থেকে দ্বন্দ্ব তৈরি হতো, বিভিন্ন ধরনের এগুলো ছিল, কিন্তু ধরেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে সভানেত্রী ডেকে এনে বলে দিলে হতো। কিন্তু যে দ্বন্দ্ব, যে বিভক্তি রক্তের উপরে হয়, সেটি কিন্তু কয়েকটি জেনারেশন লাগবে ঠিক হতে, এটা এত ইজি না। এবং এইভাবে আমি মনে করি দল প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার জন্য আমিও দায় নিচ্ছি, বিকজ আমিও একটা ভেবেছিলাম যে মন্দের ভালো হিসেবে এটা মনে হয় ঠিক আছে, কিন্তু আমরা তো ঠেকে শিখি ট্রায়াল এন্ড এররের মধ্যে। এখনো মনে হয় আমাদের সময় আছে এটা থেকে একটু বেরো আসা। আমি একটা বিরতির পর এরপরে আলাপ করতে চাই যে সিইসির প্রসঙ্গ তুলেছিলাম, নবনির্বাচিত সিইসির প্রসঙ্গ একটু আলাপ করতে চাই। আর আমি নজরুল ইসলাম খান এসেছিলেন 31শে জানুয়ারি এই টেবিলে, এবং তিনি একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন। দর্শককে শোনাতে চাই, আপনাদেরও শোনাতে চাই। আমার কাছে মনে হচ্ছে সেই ভবিষ্যৎবাণী মিলেছে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি বলছিলাম যে নজরুল ইসলাম খান 31শে জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি এখানে এসে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কাদের সমন্বয়ে গঠিত হবে। আমরা একটু শুনে আসতে পারি রাজকাহনে বলা তার সেই ভবিষ্যৎবাণী। বিএনপির প্রস্তাবিত কাউকেও নেওয়া হবে না, আওয়ামী লীগের প্রস্তাবিত কাউকেও নেওয়া হবে না, আর কি নাম আগেই ঠিক করা আছে, অন্য কেউ হবে আর কি।
এবং বলা যাবে যে বিশ্বাস নাই, কিন্তু আপনি আস্থা বিশ্বাস করছেন না, আমি যুক্তির কথা বলতেছি আপনাকে। ধরেন আমরা যাদের নাম প্রস্তাব করছি তাদের যদি না নেওয়া হয়, আমরা তো বলবো যে আমাদের প্রস্তাব, আমাদের কারোর নাম দিলেন না আপনারা। মোহাম্মদ আরাফাত মানে বলছেন উনি যে কথা আপনিও বলছিলেন যে হয়তো ইচ্ছা করেই কোনো তালিকা থেকে নেওয়া হয়নি। নজরুল ইসলাম খান বলে গেছিলেন যে শেষ পর্যন্ত আওয়ামী লীগের তালিকা থেকেও কাউকে নেওয়া হবে না, বিএনপি থেকেও কাউকে নেওয়া হবে না। আমাদের লাইনে আছেন নব গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কে এম নুরুল হুদা, আপনাকে অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ রাজকাহনে সংযুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। কে এম নুরুল হুদা, আপনি যদি শুরু করতেন যে একটা বড় দায়িত্ব পেলেন এবং সারা দেশের নজর দীর্ঘদিন ধরে যে কে হবেন প্রধান নির্বাচন কমিশনার, কারা থাকবেন কমিশনে, এই নিয়েই ছিল, আপনার নাম ঘোষিত হলো আজ। আপনার কেমন লাগছে? আপনি কিভাবে দেখছেন এই রাষ্ট্রপতির এই পছন্দকে? আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞ। তিনি আমার নাম আমাকে নিয়োগ প্রদান করেছেন। সে কারণে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য আমি আমাদের সহকর্মী যারা আছেন তাদের সাথে আলোচনা করে, আর ইলেকশন কমিশনের সহকর্মী আছে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব এবং পরিকল্পনা করব কিভাবে ভালোভাবে এই গুরু দায়িত্ব পালন করা যায়। নির্বাচনের তো অনেক দেরি আছে, এর মধ্যে আমরা হয়তো একটা দায়িত্ব পালনের রূপরেখা তৈরি করে ফেলবো। কিন্তু এই মুহূর্তে তো মাত্র কয়েক ঘন্টা হয় আমাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ডেজিগনেট করেছে। প্রত্যেকিং এর পরে আনুষ্ঠানিকভাবে নুরুল হুদা, আপনি কি জানেন কিনা যে কোন রাজনৈতিক দল আপনার নাম প্রস্তাব করেছিল? না, আমি জানি না। তো আপনার সঙ্গে কোন রাজনৈতিক দল থেকে যোগাযোগ করা হয়নি এর মধ্যে? না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি দেখছেন কিনা জানি না যে সংবাদপত্রগুলো তো নিশ্চয়ই খুঁজতে শুরু করেছে, সংবাদ মাধ্যমগুলো, যে কে নির্বাচন কমিশনাররা কে কি করতেন কেমন, সেসব খোঁজ খবর নেওয়ার মধ্যেই বেরিয়ে এসেছে যে আপনাকে 2001 সালে বিএনপি সরকারের সময় ওএসডি করা হয়েছিল এবং তারপর 2006 সালে আপনি ওএসডি অবস্থাতেই আপনাকে অবসরে যেতে হয়। তো সেসব দিক থেকে আপনি বিএনপি সরকারের সময় একরকম চাপে ছিলেন। চাপে ছিলাম কিনা জানি না। এটা তো হয়েছে, তারা বিএনপি সরকারের সময় আমি চাকরিচ্যুত হয়েছিলাম। তো সেটা তো তাদের প্রশাসনিক ব্যাপার, হয়তো তারা ভালো মনে করেছে আমাকে চাকরিচ্যুত করার জন্য। তারপরে আদালত থেকে রায় পেয়ে আমি আবার পুনর্বহাল হয়েছি। আমার সব ভূতাপেক্ষ সুযোগ সুবিধা এবং পদোন্নতি নিয়ে আমি সচিব হিসেবে রিটায়ার করেছি। অসংখ্য ধন্যবাদ কে এম নুরুল হুদা। আপনি যদি একটু বলতেন যে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন, এটাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন আজকে। চ্যালেঞ্জ তো সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা, জাতীয় নির্বাচন এবং অন্যান্য নির্বাচন যেগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা। নির্বাচন কমিশনের তো দায়িত্ব দুটো তিনটা, একটা হলো নির্বাচন অনুষ্ঠান করা, একটা হলো ভোটার লিস্ট তৈরি করা, আর একটা হলো যে কনস্টিটিউয়েন্সি গুলোকে ডিলিমিট করা। তো এই সমস্তগুলো তো বড় বড় দায়িত্ব, সেগুলো যখন আসবে তখন বোঝা যাবে কি সমস্যা এবং কিভাবে সেগুলো সমাধান করা যায়। এই মুহূর্তে তো জানি না যে কি সমস্যা সামনে আছে। অসংখ্য ধন্যবাদ নুরুল হুদা আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। সৌভাগ্যক্রমে আমরা আসলে কথা বলতে পারলাম প্রধান নির্বাচন কমিশনার। ও আমি দুঃখিত, আমি উনাকে বিদায় দিয়ে দিচ্ছি। না, আমি আসলে উনি যদি দেখতে থাকেন, আমার একটা প্রশ্ন মনে হচ্ছিল মনের মধ্যে যে সকল রাজনৈতিক দলগুলোকে, বড় বড় থেকে শুরু করে অন্যান্য ছোটগুলোকে কনফিডেন্সে আনার ব্যাপারে উনি কোনো উদ্যোগ নেবেন কিনা। কারণ মানে ট্রাস্ট ডেফিসিটটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। একজন ধরেন ভেরি মানে ম্যান অফ ইন্টিগ্রিটি, অনেক ভালো পারফর্মার হবেন, সব ঠিক আছে, কিন্তু ওই যে কনফিডেন্সের যে ব্যাপারটা, ইট বিকামস আ বিগ ফ্যাক্টর অ্যাট দ্য এন্ড অফ দ্য। এইখানে উনি কোনো অ্যাডিশনাল অ্যাক্টিভিটি করতেন কিনা বা কোনো প্ল্যান আছে কিনা? দ্যাট ওয়াজ ভাববার সময়টা এখনো বোধহয় হয়ে ওঠেনি। তো নিশ্চয়ই আগামীতে আমরা এই প্রশ্নগুলো করব। আরো অনেক সংবাদ মাধ্যম তাকে উনি যদি শুনে থাকেন তাহলে এই কথাটি হয়তো ভাবনাটা শুরু করতে পারেন। নিশ্চয়ই। মোহাম্মদ আরাফাত, শারমিন মুর্শিদ, আপনার কাছে এই যে মানে নির্বাচন কমিশনারদের বিভিন্ন মানে নুরুল হুদা সাহেবের সঙ্গে আমাদের কথাও হলো, আর এই যে মানে কোন তালিকা থেকে নেওয়া হলো কি হলো না এগুলো নিয়ে বিতর্ক মন্তব্য, মানে বিএনপির মন্তব্যের দিকে তো বিশেষ নজর থাকবে আমাদের। না, অবশ্যই আমরা তো চাইবো যে নির্বাচন কমিশন, নবনির্বাচিত নির্বাচন কমিশন যেন এমন কোনো বিতর্কের সৃষ্টি না করে যে শুরুতেই আমরা
শুরুতেই আমরা ব্যাহত হই, আমাদের গতি ব্যাহত হয়, কারণ ওটা আমাদের জন্য খুব একটা কমিশন শুরু করবে না, না, করবে না, রাজনৈতিক এটা এই বিষয়টি নিয়ে তো আশা করছি সে তেমনটি হয়তো হবে না। এবং নির্বাচন কমিশনের উপরে সত্যি কথা বলতে এই আমার মুহূর্তে পছন্দ না হলে আমি বলবো না আমি রাজনৈতিক দল, কেন আমি পছন্দ করছি না সেটা একটা যুক্তি থাকতে হবে, সেই যুক্তি দিয়ে অবশ্যই আমি বলতে পারি এবং বলার অধিকার তো আছে এখন পর্যন্ত বাংলাদেশে। তো সেই জিনিসটা আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু কে তাকে নমিনেশনটা দিল এটা কি খুব গুরুত্বপূর্ণ? কোন দল থেকে এলো এটা কি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি সিলেক্টেড হলেন, এটা নবনীতা ইয়োর কিউরিওসিটি। আমার জায়গা থেকে আমি দেখতে চাইবো মানুষটি কেমন, তার ট্র্যাক রেকর্ডটি কেমন। মানুষটি কেমন বলতে ব্যক্তি মানুষটি নয়, তার ট্র্যাক রেকর্ডটি কেমন, তিনি তার কর্মজীবনে চ্যালেঞ্জেস মোকাবেলা করেছেন কিনা, তিনি একজন আমলা হিসেবে, একজন বিউরোক্র্যাট হিসেবে খুব দৃঢ়তার সাথে সুন্দরভাবে উইথ ইন্টেগ্রিটি, উইথ অনেস্টি কাজ করেছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের আস্থার জায়গা তৈরি করবে। এখন এই মুহূর্তে আজকে এর চাইতে বেশি বলা খুব কঠিন। আমি দুটো বিষয় আনতে চাচ্ছি। আসলে একটা হলো নুরুল হুদা সাহেবকে আমি কনগ্রেচুলেট করতে চাই, এবং আমার ওনার যে আলাপটা দেখে মনে হলো উনি একটা সংগ্রামী মানুষ। ওনাকে প্রতিটি এই দুই সরকারের আমলেরই এটা তাদের একটা খুব একটা খারাপ অভ্যাস হয়ে গেছে, একটু পছন্দ না হলেও একটা আমলাকে তাকে এই করে দেওয়া, এটাকে করা খুবই খারাপ। এটা জাতির জন্য খারাপ, দেশের প্রশাসনের জন্য খারাপ। ওই জায়গায় নুরুল হুদা সাহেব সাহস করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলে গিয়েছেন, সেখানে করে তার নিজের যদিও প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকেই উনি জিতে উনার সব কিছু নিয়েছেন। সুতরাং এটা একটা সাহসিকতার প্রমাণ করে, এটাকে মনোবৃত্তি আছে। এবং সঙ্গে সঙ্গে আমার একটা বিশ্বাস উনি ওই রাগটা উনি পোষণ না করে উপরে উঠে উনি সত্যি নিরপেক্ষভাবে, তবে এটা করতে পারবেন কিনা সেটা সবকিছু নির্ভর করছে আমাদের। আমি একটা কথা জানতে চাই যে বিএনপির গত কিছুদিনের কার্যকলাপে মনে হলো যে বিএনপি আসলে আস্থা রাখতে চাইছে, বিএনপি নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত হতে চাইছে। আমার মনে হয় তারা তো বিএনপি এবার নির্বাচনে আসবে, কারণ আমি যেটা বলতে চাচ্ছি উনি এই সুষ্ঠু নির্বাচনটা করতে পারবেন কিনা। যেমন কি ধরেন এই যে রকিব গাজীপুরের কি করলেন, কেন ভালো করতে পেরেছিলেন, সেখানকার এসপি সাহেবকে বললেন ওকে বদলি করেছে, গভর্নমেন্ট খারাপ কি করলেন, পরে আবার তাকে ফেরত পাঠিয়ে দিলেন। ফলে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন না মানার একটা প্রবণতা যে এইটা, সুতরাং এইসব যে না করেন শক্তভাবেই করেন। এখানে বলছি সরকারের, আমি শেষ করছি, সরকারের সবকিছু নির্ভর করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। এবং আওয়ামী লীগের তরফে রাষ্ট্রপতিকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা সেই প্রস্তাবেই বলা হয়েছে যে নির্বাচনী প্রশাসনের সকল দায়িত্ব নির্বাচন কমিশনকে দেওয়া উচিত। সেখানে উনি যেটা আনতে চাচ্ছি, উনি গতবার যেমন যে অফারটা দিয়েছিলেন যে একটা মোটামুটি জাতীয় সরকারের আদলে যেভাবে, সেটাকে উনার সেই অফারটা বহাল করবেন উনি। আবার বিএনপির কি লাভ? আরেকদিন সেই না বিএনপির লাভ আছে, তাহলেই বিএনপির যে কথা না সংসদে না থাকলেও সেটা এখন ওটাকে হয়তো একটু সংসদে না থাকলেও সর্বদলীয় বললেই উনি যে জিনিসটা করেছিলেন বিএনপির বাইরেও যদি একজনকে নিয়ে ওটা যদি করেন, আমার মনে হয় এটা ভয়ানক আস্থা সৃষ্টি হবে। এতে লাভটা কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রীরই হবে এবং দেশের সুষ্ঠু নির্বাচন হবে। আপনি ওই যে নজরুল ইসলাম খান সাহেবের আলাপ বলছিলেন যে উনি ভবিষ্যৎবাণী করেছেন কোনো দল থেকে নেওয়া হবে না। কেন নিতে হবে? আমার কথা হচ্ছে যে ছোট দলগুলি তাদের চেয়ে আওয়ামী লীগ বিএনপির চেয়ে ছোট, কিন্তু পরামর্শ একটা তো ভালো দিতেই পারে, তাদের চেয়ে ভালো একটা নাম তো দিতেই পারে। সো এতগুলি দলের সাথে পরামর্শ করে যদি 10টা নাম সিলেক্ট করে ওখান থেকে 5 জন নেওয়া হলো, এটা যদি আওয়ামী লীগ বিএনপি লিস্ট থেকে নাও হয় অসুবিধা কি? মানে আমি এর মধ্যে কোনো অসুবিধা দেখি না, বা একটা বা দুটো একটা করে that's totally fine, so there's nothing wrong with that. প্রকাশ করা উচিত Exactly. আমার মনে সব নাম, this is number 1 and number 2 হচ্ছে যে একটা ভালো ইলেকশন একজন ইলেকশন কমিশন করতে পারবে কি পারবে না এটা খুবই ডিপেন্ড করে সরকারি দলের তার মনোবৃত্তি কি, একই সাথে ডিপেন্ড করে প্রধান প্রতিপক্ষ আসলে কি চায়। সো এই সবার সমন্বয়ে একটা ভালো ইলেকশন পসিবল। দ্য এক্সেপশনাল এক্সাম্পল যেটা আমাদের সামনে নারায়ণগঞ্জ, আমি বারবার এটা কথা বলি, যদি এটা অনলি ওয়ান অ্যান্ড এক্সেপশনাল, বাট এই এক্সেপশনালটাকেই আসার জায়গা থেকে ডাজ মেক দ্য ল এক্সাম্পল, বাট আমি এটাকেই আমার আকাঙ্ক্ষার জায়গায় ধরে এটাকে রেপ্লিকেট করার চেষ্টাটা একেবারে এই কথাটি শারমিন মুর্শিদ বলেছেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আরাফাত, শারমিন মুর্শিদ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দর্শক ধন্যবাদ আপনাদের যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে আমরা স্মরণ করব
সুরঞ্জিত সেনগুপ্তকে। আমাদের সাথে থাকবেন জাসদ একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। এই স্মরণে থাকবেন আপনিও।